সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম হচ্ছে থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, নির্বাচন নিয়ে ফের সংশয়, উৎকণ্ঠা বিএনপি ফাঁদে পা দেবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক ইত্তেফাক, থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, এসএসসির ফলাফলে উদ্ভট ভুলের রেকর্ড। গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণ হবে এ তথ্য ছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা। মানবজমিন, থমথমে গোপালগঞ্জ, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা আটকে গেল যে কারণে গোয়েন্দা ব্যর্থতার জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। কালের কণ্ঠ, গোপালগঞ্জ থমথমে, বাড়ল কারফিউ, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান। আমার দেশ গোপালগঞ্জ নিয়ন্ত্রণহীন দুর্বল প্রশাসনে, ভারতকে খুশি করতেই রুপিতে লেনদেনের সিদ্ধান্ত ছিল হাসিনার। ফিরে দেখা, কমপ্লিট শাটডাউনে রণক্ষেত্র বাংলাদেশ, নিহত 31, আহত শতাধিক। আমাদের সময় নতুন চ্যালেঞ্জে অর্থনীতি, দেশে মপতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার। কালবেলা, ঐকমত্য কমিশনের ঐক্য কতদূর, থমথমে গোপালগঞ্জ, গ্রেপ্তার 25। দেশ রূপান্তর, থমথমে শহরে এখনও সংখ্যা, অনেক কিছু ভাবনা, গোপালগঞ্জের ঘটনা। গণতান্ত্রিক প্রক্রিয়া থামাতে নীল নকশা। প্রতিদিনের বাংলাদেশ, থমথমে গোপালগঞ্জের সাঁড়াশি অভিযান, আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী, বিষাদকারী স্বজনদের প্রতিটি দিন। খবরের কাগজ, জনশক্তি রপ্তানিতে বিপর্যয়ের সংখ্যা, পরিস্থিতি থমথমে, কারফিউ বেড়েছে। করতোয়া, গোপালগঞ্জে বাড়ল কারফিউ, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। আজও গোপালগঞ্জ শিরোনামে, শিরোনাম থেকে আমরা যা জানতে পারলাম যে পরিস্থিতি এখনও থমথমে। 1, 2 নম্বর হচ্ছে কারফিউ বাড়ল, 3 নম্বর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মানে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ গোলমাল হবে তাদের কাছে তথ্য ছিল না। এই হচ্ছে বাস্তব অবস্থা। জি মতি ভাই, এখন প্রথম কথা বলতে হবে কি যে এখানে দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। কোনো দলের প্রতি যেহেতু আমার কোনো আলাদা করে কোনো আনুগত্য নাই, আমার একটা প্রশ্ন আছে সাধারণ মানুষের হিসাবে, বাংলাদেশের সাধারণ মানুষের যা চিন্তা ভাবনা তাই আমি বলবো। এমন আহামরি কিছু আমি বলবো না যে আপনাকে এখানে হচ্ছে যে অ্যানালাইসিস দিতে পারবো। আমরা শুনেছি যে আগুনের মধ্যে ঘি ঢালা মানে কম্বাস্টেবল হয়, আগুন আরো বেড়ে যায়, ছড়িয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে উল্টোটাও হয় যে ঘির মধ্যে আগুন ঢালা। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই অগস্টের 5 তারিখে 1 বছর হবে হাসিনা সরকারের স্বৈরশাসনের উৎখাত করা, যেখানে ছাত্র জনতা বিশেষত আমরা এখন বলবো যে এনসিপির বেশ কিছু নেতার নেতৃবৃন্দ তারাও কিন্তু একটা ভূমিকা পালন করেছে এবং আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, এবং সারা দেশে আপামর জনগণ বেশিরভাগই তাদেরকে সমর্থন জুগিয়েছিল। 1 বছরের মধ্যে আপনি দেখুন, এটা হচ্ছে নিয়তির পরিহাস। একে একে বলছি কি কারণে বলছি। নিয়তির পরিহাস যে যখন এই জুলাই মাসে আগে 1 বছর আগে, তখন এই এনসিপি তো দল ছিল না, তখন কিন্তু আমি বলবো যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে এমন যে হয়েছে একটা দল দাঁড়িয়েছে তাও না। ছাত্রদের নেতৃত্ব দেওয়ার সময় এই এনসিপির নেতারা ছিল, তখন কিন্তু শেখ হাসিনার সরকার, পুলিশ এবং সেনাবাহিনী সবাই মিলে কিন্তু এখানে হচ্ছে ওদেরকে কিন্তু রুখতে পারে না। তাহলে কি এমন হলো যে জাস্ট 1 বছরের মাথায় এই গোপালগঞ্জ থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ভিতরে, আমরা তো সবাই ছবি দেখেছি, আপনার এনসিপির নেতৃবৃন্দদেরকে হচ্ছে যে আত্মরক্ষামূলকভাবে সেনাবাহিনী ওদেরকে সরিয়ে নিয়ে যেতে হলো।
তার মানে 1 বছরের মধ্যে আপনি দেখুন অবস্থার পট পরিবর্তন কিভাবে হয়ে যায়। এবং আমরা দেখছি হচ্ছে তখন ছিল হচ্ছে সরকার হচ্ছে যে তখনকার সরকার তখন হচ্ছে দেখি দমন পীড়ন নিপীড়নে ছিল। আর এখনকার যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এখানে কর্মবিধি দেখে বা তাদের এখানে অ্যাকশনস দেখে বোঝা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে তারা হচ্ছে পুরোপুরি তারা লেগে গেছে হচ্ছে এনসিপি দলটাকে বাড়তি সুরক্ষা বা প্রোটেকশন দেওয়ার জন্য। এবং আমার মনে হয় যে উপদেষ্টা মহল থেকেও কিন্তু হচ্ছে যে এটা এই আক্রমণের সমালোচনা আসছে, জামাতের আসছে, অন্যান্য কিছু রাজনৈতিক দলের আসছে। তো কেন হলো এবং কি হলো এটা তো অনেক আলোচনা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এনসিপি কি গোপালগঞ্জ তো বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ, তো ওখানে গিয়ে কি ওরা কি এখানে রাজনৈতিকভাবে সভা সমাবেশ করতে পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। আমার প্রশ্নের উত্তর হচ্ছে নিশ্চয়ই পারবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে টাইমিংয়ের, প্রশ্নটা হচ্ছে উপযুক্ত সময়ের, এবং প্রশ্নটা হচ্ছে যে আপনার কি এখানে ওই সময়ে 1 বছরে যখন পুরোপুরি হয় নাই, এবং আমরা জানি যে গোপালগঞ্জে এক অংশ, সবাই না হলেও এক অংশ জনগণের মধ্যে এখানকার যারা আছে তাদের আওয়ামী লীগের প্রতি বা শেখ পরিবারের প্রতি একটা আলাদা সহানুভূতি আছে। যেমন এককালে আপনি যদি দেখুন রংপুরে গেলে প্রাক্তন এখানে হচ্ছে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদের প্রতি কিন্তু দেখবেন যে আপনি যদি ওনার নিয়ে সমালোচনা করতেন তাহলে কিন্তু আপনি কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা ছিল। এটা কিন্তু এক একটা জায়গায় এক একটা সিম্প্যাথি থাকে বা ইত্যাদি থাকে। এখন এনসিপি কিন্তু এখন আর একটা ডিসঅর্গানাইজড একটা দল নয়, এটা রাজনৈতিক দল। রাজনৈতিক দলের তো কিছু প্রজ্ঞা দরকার আছে এবং সহনশীলতার দরকার আছে। এখন ঠিক আছে, ওরা আওয়ামী লীগকে, আগে সরকারের আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ মনে করে, তাদের আওয়ামী লীগের হাতে তারা দমন হয়েছে, পীড়ন হয়েছে, সাধারণ ছাত্র জনগণ সবাই মারা গেছে, অনেকেই মারা গেছে। তো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এনসিপির নেতৃবৃন্দ এবং সরকারের এক অংশ এখানে হচ্ছে যে বেশ একটা ভূমিকা পালন করেছে। কিন্তু আপনি যখন গোপালগঞ্জে যাচ্ছেন, আপনি যখন এখানে হচ্ছে এইভাবে সভা সমাবেশ করছেন, তখন তো এটা অনেকটা একটা এক্সপেক্টেড একটা ব্যাপার ছিল যে এখানে একটা রিয়াকশন হবে। এখন আগে থেকে সবাই বলে, ও তার মানে কি আপনি সমর্থন করছেন আক্রমণ? বিন্দু মাত্র না। এই দেশে আমি কি বলবো, একজন কনসিয়েন্সিয়াস সিটিজেন হিসাবে আমি কোনো প্রকারের ভায়োলেন্স বা এখানে হচ্ছে বিশৃঙ্খলা বা রক্তপাত আমি এটা সমর্থন করতে পারি না, যেটা আইন শৃঙ্খলা অবস্থা অবনতি করে। 4 জন মানুষ তো নিহত হয়েছে যত খবর, এবং এর মধ্যে 2 জন যারা আছেন তারা বলা হচ্ছে যে একজন হচ্ছে যে আপনার 2 জন ছিল হচ্ছে যে এখানে হচ্ছে যারা হচ্ছে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল না, এরা ছিলেন হচ্ছে যে এরা পথচারী এখানে ছিলেন বা যারা হচ্ছে এই গন্ডগোলের মধ্যে আটকে গেছে, এবং ওর মধ্যে ওরা 2 জন মারা গেছে। এটা তো হচ্ছে এখানে নিউজ পেপারের তথ্য থেকে আসে। তো এই যে 2 জন নিরীহ মানুষ মারা গেলেন, এটার দায়িত্ব কে নেবে? আমি আপনাকে এটা বলছি। আর সরকার যদি বলে যে হচ্ছে আমাদের এনসিপির প্রতি, আমরা এনসিপি এটা ইন্ডিপেন্ডেন্ট বা এখানে হচ্ছে স্বাধীন একটা রাজনৈতিক দল, তাহলে সরকার কেন তাহলে এইভাবে হচ্ছে যে এখানে স্টেটের আপনার পুলিশ, আর্ম ফোর্সের সবাইকে ইউজ করে একটা পার্টিকুলার দলকে আলাদা প্রেফারেন্স দেখাচ্ছে? এটা একটা সিগন্যাল যাচ্ছে না? এটা তো সাধারণ মানুষের কাছে প্রশ্ন হবে। আর যদি বলে যে না, সরকার বলে যে ওরা এখানে হচ্ছে, যেহেতু এখানে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে যখন উনি এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টে উনি যখন এখানে শাসন এখানে নিজের হাতে নিলেন, যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, উনি যদি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হন তাহলে উনি ছাত্রদের অভিভাবক হয়ে তাহলে তাহলে এনসিপিকে এখানে উনার বা ওনার উপদেষ্টাদের উচিত ছিল যে এখানে হয়তো ওনাদেরকে এখানে অ্যাডভাইস করা যে হয়তো বা এই টাইমিংয়ে না যাওয়া বা এই সময়ে না যাওয়া বা আরেকটু অবস্থাটা আরেকটু এখানে ঠান্ডা হোক তারপর যাওয়ার জন্য। না, গোয়েন্দা তথ্য কিন্তু ছিল। তো তাহলে যদিও অভিযোগ করা হয় যে ছিল না, জানায়নি, এটা ঠিক না, গোয়েন্দা তথ্য ছিল। আমাদের তো সবসময় গোয়েন্দারা হচ্ছে তৎপর, ক্ষেত্র বিশেষে অতি তৎপর। তো এখানে হচ্ছে গোয়েন্দা তথ্যের উপর যদি এখানে এক না করা হয় তাহলে এই দোষটা কে নেবে? আমি এখনো বলবো যে এটা সুষ্ঠু তদন্ত হোক। যারা এখানে হচ্ছে যে এইভাবে আক্রমণ করেছে এটা কোনো মতে এটা বাঞ্ছনীয় না, এবং গোপালগঞ্জ তো বাংলাদেশ থেকে আলাদা কিছু না। এবং আমরা দেখেছি হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও, আপনার যদি মনে আছে নিশ্চয়ই, যে 7-8 বছর আগে যখন যুদ্ধ অপরাধীর বিচার হবে তখন সাতক্ষীরাতে কিন্তু প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল জামাতের পক্ষে।
তবে অনেকটা মনে হচ্ছিল যে পুরো বাংলাদেশ থেকে সাতক্ষীরা বোধহয় আলাদা একটা জায়গা, কিন্তু আমাদের পুরো দেশে আমাদের 16 থেকে 17 কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, এখানে এত বাদ বিভেদ হবে কেন? এবং গোপালগঞ্জে গিয়ে আপনি যদি মনে করেন ছাত্রদের পূর্ণ স্বাধীনতা আছে বলার, বা এখানে এনসিপি স্বাধীনতা আছে, ঠিক তেমনি এখন হচ্ছে যদি ওরা এখন বগুড়ায় গিয়ে যদি খুব মনে করুন হচ্ছে বিএনপিকে যেভাবে কটাক্ষ করে বা সমালোচনা করে, এটার একটা রিয়াকশন হতেই পারে। আমি আপনাকে বলছি এক একটা জায়গায় এক এক রকম এখানে এটা হতে পারে। তো এনসিপিরও যখন ওরা যখন রাজনৈতিক দল হিসাবে এখন আত্মপ্রকাশ করেছে, তাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব যে ওরা হচ্ছে দায়িত্বের সাথে কাজ করুক, রেসপন্সিবিলিটির সাথে কাজ করুক, এমন কোনো কাজ যাতে না করে যেটাতে এখানে হচ্ছে অবস্থা আরও উত্তপ্ত করুক। এবং দেখুন আপনার এখানে দেখুন এটাতে কি লাভ হয়েছে, এটাতে কি এমন হয়েছে যে এই যে গোপালগঞ্জে যেখানে এতক্ষণ যে কারফিউ দেওয়া হচ্ছে, আজ তো স্বৈরশাসন নেই, তাহলে আমাদের কেন কারফিউ দিতে হচ্ছে? এবং এই কারফিউ দেওয়ার পর যে এই ভোগান্তিতে এখানে সাধারণ জনগণরা এখানে গোপালগঞ্জে আছে, তারা তো আমাদেরই ভাই বোন। এটা তো বিরতিহীন কারফিউ, মাঝখানে বোধহয় 2-3 ঘন্টা একটা ব্রেক বোধহয় এখানে অ্যানাউন্স করেছে বোধহয় এখানে একটা। বাট এই 1 বছর চলে যাচ্ছে, এখন কেন দেশের অবস্থা এইভাবে অবনতি হবে আইন শৃঙ্খলার? এখন এটা এখন তাহলে আবার এর সাথে আবার দুটো প্রশ্ন আলাদা আসে। একটা প্রশ্ন হচ্ছে তার মানে কি আমাদের সরকারের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এখানে যারা এখানে উপদেষ্টা যারা আছেন, তাদের কি এই কনসেপশন নেই যে দেশে এখানে হচ্ছে যে এখানে এই দেশের ভলাটিলিটি কতটুকু আছে, বা দেশে এখানে উত্তপ্ত পরিবেশ কতটুকু আছে? এক। আর দুই, যদি এইরকম উত্তরোত্তর যদি এখানে সমস্যা হতে থাকে তাহলে কি হবে? তাহলে যদি আপনারা এখন আওয়ামী লীগের এখান থেকে মনে করুন যদি নেতাকর্মীরা আবারও এখানে রাস্তায় আসে, তার উপরে পুলিশ, তারপর হচ্ছে সেনাবাহিনী এখানে হবে, এনসিপি এরা সংঘর্ষ করবে, জামাত এখানে সংঘর্ষ করবে, জড়িত হবে, তাহলে সংঘর্ষ যত বড় হতে থাকবে তাহলে কি হবে? নির্বাচনের জন্য যে এখানে একটা কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট আছে সেটা বিঘ্নিত হবে। তাহলে নির্বাচনকে বিঘ্নিত করে কারো কি কোনো লাভ আছে? আমি কিন্তু আপনার এখানে একটার সাথে একটা প্রশ্ন চলে আসে। তাহলে কিন্তু দেখুন আমাদের অলরেডি কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস এবং হচ্ছে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং হয়েছে, এবং বেশ সৌহার্দ্যপূর্ণভাবে এখানে কোর্ডিয়ালিটির সাথে এখানে যেটা আলাপ করা হয়েছে যে যদি মোটামুটি যদি আপনার সংস্কার এবং বিচার এইগুলো যদি এখানে কিছু শর্ত পূরণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো আপত্তি নাই। এটাই তো ছিল কথাটা। কিন্তু আজকে শিরোনাম হচ্ছে নির্বাচন নিয়ে ফের সংশয় উৎকণ্ঠা বিএনপির। তাহলে আপনি ওটাতেই আসছি। এবং বিএনপি ওখানে তো আমার ওখানে ওই ওদের যে প্রেস রিলিজ আমি দেখলাম ওখানে, যেখানে ওনাদের নেতারা যা যা বলেছেন, মহাসচিব তারপর অন্যরা, তো বিএনপি জায়গায় হলে আমিও বেশ শঙ্কিত হতাম যে এখন দেখুন এইভাবে যদি উত্তরোত্তর যদি এখানে যদি দেশে এখানে হচ্ছে এই হিংসা প্রতিহিংসা মারামারি বাড়তে থাকে, তাহলে কি হবে? নির্বাচনের জন্য যে এখানে আপনার যে এখানে এই একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দরকার আছে, ওই এনভায়রনমেন্টটা হবে না। ওই পরিবেশটা যদি না হয় তাহলে কি হবে? নির্বাচন পিছাতে থাকবে। নির্বাচন যদি পিছাতে থাকে তাহলে কিন্তু বিএনপির সাথে বিএনপি যা আস্থা আছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা ডক্টর ইউনূসের উপর, ওনার কমিটমেন্টের উপর, সেই আস্থাটা এখানে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এবং এখন যদি সামনে অগস্ট মাসে যদি আপনি জুলাই সনদে এখানে ঘোষণা করা হয়, ওখানে কি দাবি আসবে, ওই দাবির সাথে কি আপনার যে মেজর যেখানে পলিটিক্যাল পার্টিস বিএনপি জামাত, ওদের সাথে কি এটা সিনক্রোনাইজেশন হবে না কিনা, ওদের অ্যাগ্রিমেন্ট হবে না কিনা, এখন তো যত দিন যাচ্ছে তত সংশয় বাড়ছে। এবং আমার কাছে এখনও আমি বলবো যে দেশে এমনিই অনেক বিভাজন আছে, দেশে অনেক এমনিতে এখানে আছে, তো মানে ভাগ আছে, কিন্তু আমাদের এখন এই সময় নিজেদের মধ্যে হানাহানি করলে কি লাভটা হবে? লাভটা নিশ্চয় আমার আপনার হবে না। এখন এই যে এখানে ছাত্ররা যে গেল এখানে এই এনসিপির এখানে ওখানে যে সমাবেশ করলো, সমাবেশে তারপর এখানে ভগ্ন হলো, মারপিট হলো, পুলিশ ওখান থেকে পালিয়ে গেছিল, যেখানে পেপারে এখানে যা শোনা যায়। এখন যে পেপারে যদি এখানে বিশেষ আমরা তো যাই নাই বা মিডিয়া রিপোর্টের জন্য, তবে সেনাবাহিনীকে আসতে হলো। তো এরপর ভাঙচুর, পুরাপুরি এখানে আগুন দেওয়া এখানে আছে। তো গোপালগঞ্জকে আলাদা করে পিনালাইজ করার কি দরকার আছে? মানে আপনাকে এখানে এটা তো এখানে গোপালগঞ্জ, এবং হ্যাঁ এনসিপি একটা জিনিস বলবো যে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর যাতে অত্যাচার না করা হয়, কিন্তু কারফিউ যদি লাগাতার কারফিউ থাকে তো সাধারণ মানুষই তো ভুগবে। এবং এটার জন্য আমার এখন মনে হচ্ছে যে
এনসিপিরও যদি ওরা মনে করে যে ওরা হচ্ছে যে দীর্ঘমেয়াদী বাংলাদেশের রাজনৈতিক এখানে অঙ্গনে ওরা যদি একটা সক্রিয় ভূমিকা পালন করতে হয়, তাহলে তাদেরকে রাজনৈতিক প্রাজ্ঞতা দেখাতে হবে, তাদের সহনশীলতা দেখাতে হবে এবং তাদের দূরদর্শিতা দেখাতে হবে। এবং বিএনপিরও এখানে হচ্ছে যে একটা চিন্তার বিষয় এখানে করতে হবে যে এখানে ওদেরও এখানে সতর্ক থাকতে হবে যে এমন কিছু এখানে কিছু না ঘটে যাতে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা অবস্থা এমনভাবে অবনতি হয় যাতে নির্বাচন যাতে না হয়, এইরকম যাতে আমরা এখানে সিচুয়েশন না চাই। কেননা একটা মূল কারণ আমি আবারও বলবো, যে যাই বলুক, শেখ হাসিনার সরকারের আমি বলবো সবচেয়ে বড় দোষ ছিল বা সবচেয়ে বড় অপরাধ ছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন না দেওয়া। তো মানুষের জনগণের রায় প্রতিফলন বাংলাদেশে 16 বছর ধরে হয় নাই। তো এই রায়টা যাতে প্রতিফলন হয়, যার নামে আসুক, অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং হচ্ছে যেখানে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের এখানে আমাদের মনে সবার এখানে সচেষ্ট হওয়া উচিত। এবং দেশের অবস্থা এই আইন শৃঙ্খলার এখানে অবনতি করে দেশের কোনো ভালো হবে না, বরঞ্চ ক্ষতি হবে। অনেক ধন্যবাদ। এবার আসি শুল্ক আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মাঝখানে থেমে গেল, কিন্তু কেন? খুব ভালো প্রশ্ন। আপনার যদি মনে আছে যে আপনার এই প্রোগ্রামে এবং আপনার আরেকটা প্রোগ্রাম যেখানে আছে অন্য একটা চ্যানেলে এবং বেশ অন্যান্য জায়গায় আমি কিন্তু এগুলো বেশ কিছুদিন আগে থেকে আমি কিন্তু কনসিস্টেন্টলি এগুলো বলছি, যেটা আমার সীমিত বুদ্ধিতে আসে। দেখুন, এখানেও কিন্তু প্রশ্নগুলো থেকে যায় এবং এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে হচ্ছে মুন্সিয়ানার ব্যাপারে। এখানে এগুলো তো হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, এবং ইকোনমিক ডিপ্লোমেসি বা এখানে হচ্ছে অর্থনৈতিক এখানে কূটনীতির সাথে সাথে শুধু ইকোনমিক হিসাব নেই, স্ট্র্যাটেজিক এখানে ইস্যুজ আছে এবং সব ইস্যুগুলো কিন্তু ইকোনমিক নয়, এটা কিন্তু উপদেষ্টাদের কাছে শোনা আছে। প্রথমত আমার কথা হচ্ছে যে, এবং এখন আমি পেপারে দেখছি এগুলো আছে যেখানে বড় করে আছে, দেরিতে এসে চোর পালালে বুদ্ধি পারে, যেমন এখন হচ্ছে যে আমরা বেসরকারি খাতের এখানে হচ্ছে যে আমাদের নেতাদেরকে বা বিজিএমএদেরকে তাদেরকে আমরা অন্তর্ভুক্তি করার চেষ্টা করছি, সরকার অন্তর্ভুক্তি করছে যে তাদের মতামত নেওয়ার জন্য। 3 মাসকে এই 3 মাস কি করা হলো? 3 মাস তো কিছুই করা হয়নি। না, এবং যুক্তরাষ্ট্র তো কনসিস্টেন্টলি ওরা কিন্তু there's a method to the madness. এটা ইউএসটিআর যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস কিন্তু সবাইকে 3 মাসের সময় বেঁধে দিয়েছে। অন্যান্য দেশগুলো কিন্তু আগে থেকেই কিন্তু নেগোসিয়েশন শুরু করে দিয়েছে এবং অনেক নেগোসিয়েশন করে, যেমন সাউথ কোরিয়া, জাপান, ওরা কিন্তু সফল হয় নাই। আবার কিন্তু ভিয়েতনাম যেমন হচ্ছে যথেষ্ট সফল হয়েছে, ইন্দোনেশিয়া সফল হয়েছে এবং ভারতে এখন নেগোসিয়েশন চলছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ, যে আগে একটা ঘটনা ঘটবে, ঘটনা ঘটার পর শেষ সেকেন্ডে আমরা তড়িঘড়ি করে আমরা কোনো একটা কিছু একটা থোরবড়ি খাড়াবড়ি থোর এখানে আমরা চেষ্টা করব। আমাদের এখানে যারা এক্সপার্ট আছে, যারা ট্রেড নেগোসিয়েশনে আছে, তাদেরকে কেন কনসাল্ট করা হলো না? এইগুলো প্রশ্নগুলো থেকে যাচ্ছে। ফরেন অফিস কি বা কেন মানে দূরে রাখা হলো? এটা তো আমি সবচেয়ে ভালো যেটা এটা উত্তর দিতে পারে সেটা হচ্ছে যে আমাদের খোদ পররাষ্ট্র উপদেষ্টা, উনি কি আদৌ কি উনি কোনো অ্যাক্টিভ রোল ওনার কি আদৌ আছে নাকি না, এটা উনি ওনার কাছে যে উত্তর দিবেন। এবং 2, উনি যদি অ্যাক্টিভ রোল যদি পালন না করতে পারেন, উনি আছেন কেন? আমার কিন্তু খুব সোজা কথা বলতে, এটা কিন্তু এটা ওনাকে ব্যক্তিগতভাবে আমি যথেষ্ট সম্মান করি, সজ্জন ভদ্রলোক মানুষ, কিন্তু আমার মনে উপদেষ্টা অনেকেই সেখানে, কিন্তু এটা তো দেশের স্বার্থ। আপনি বলছেন যে স্বেচ্ছায় পদত্যাগ, এটা বাংলাদেশের কালচারে খুব কম, এই 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। না, এর মধ্যে একজন ডক্টর ইকবাল মাহমুদ জি আগে এখানে। জি দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো এখানে, আমাদের তো WTO-তে নেগোসিয়েশন করার এক্সপার্টিস আছে, বেশ কিছু অর্থনীতিবিদ আছে যারা নেগোসিয়েশন করে, মানে জ্যেষ্ঠ এখানে আমি বলবো প্রবীণ অর্থনীতিবিদ, তাদেরকে কি কনসাল্ট করা হয়েছে নাকি আমি কিন্তু জানি না, কিন্তু তাহলে কিন্তু আমরা দেখতাম। 2, বিজিএম এর যত নেতাদের সাথে আছে বা আপনার এখানে বড় বড় ব্যবসায়ী এখানে আছে, তাদের সাথে তো অনেকগুলো টক শো সেমিনারে যাওয়া হয় বা এখানে কথাও হয়, তারাও বলেছে যে ভাই আমাদের সাথে কনসাল্ট করা হয়নি। আমরা লবিং করার কথা বলেছিলাম, আমরা ওয়ালমার্ট হচ্ছে ওদের সবচেয়ে বড় এখানে আমাদের হচ্ছে বায়ার, তাদের কিন্তু যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, বলে হচ্ছে ওয়ালমার্ট ইজ ইউএসএ, ইউএসএ ইজ ওয়ালমার্ট। ওয়ালমার্টকে আমরা বলেছিলাম হচ্ছে, ওরা বলছে তোমরা এখানে লবি ফার্ম নিয়োগ করো, আমরা এটা বলেছিলাম, আমাদের সুপারিশ এখানে প্রথমে নেয়ই নাই, বলছে ভাই নাম মেনশন করেন না, কিন্তু এটা এখন কথা হচ্ছে এখন তো ওপেনলি ওদের কথা আছে। আমি কিন্তু সমালোচনা করছি, আমি একটা বলছি না যে যে
এই সরকার ইউনূস সরকারের আমলে বা ডক্টর ইউনূসের সরকারের আমলে হচ্ছে যে ট্রাম্প বিশেষভাবে বাংলাদেশের উপর কুনজর কুপিত হয়েছে তা না, সবার উপরেই করেছে, কিন্তু আমাদের কোপিং স্ট্র্যাটেজি তো নাই। এবং আরও আমার যেটা চিন্তার বিষয় হচ্ছে যে এখানে আপনার দেখুন আমাদের সর্ববৃহৎ রপ্তানির বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, আমাদের 18% হচ্ছে রপ্তানি ওখানেই যায়, $8.4 বিলিয়ন মতো। এবং আমাদের সর্ববৃহৎ আমদানির বাজার কাঁচামাল, তারপর হচ্ছে আপনার ক্যাপিটাল মেশিনারি, এগুলো যে ক্রয় করে এটা হচ্ছে চীন থেকে 26% এখানে হবে, $16.6 বিলিয়ন এখানে আমরা আমদানি করি। এখন যুক্তরাষ্ট্র বলে দিচ্ছে যে তোমাদের এখানে রুলস অফ অরিজিন এর উপর রেখে 40% দিতে, তার মানে কি আমরা কাঁচামাল যেগুলো যেখানে আমরা ব্যবহার করব যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করার জন্য অন্তত 40% বাংলাদেশে উৎপন্ন করতে হবে। কিন্তু আমাদের যে রেডিমেড গার্মেন্টস আপনি নিশ্চয়ই জানেন দুই ধরনের করে, একটা হচ্ছে ওভেন, একটা নিটওয়্যার। নিটওয়্যারের 90% হচ্ছে যে আমরা হচ্ছে নিজেদের আমাদের যে র মেটেরিয়ালস কাঁচামাল এখান থেকে সাপ্লাই করতে পারি, কিন্তু ওভেন যেটা সবচেয়ে বড় সর্বাধিক আমরা এখানে রপ্তানি করি, ওটা 70% কাঁচামাল আসে হচ্ছে চীন থেকে। ওটাকে যে আপনি সাবস্টিটিউটও করবেন ওটা হয়ে যাবে অনেক এক্সপেন্সিভ। এবং 40 লাখ লোক হচ্ছে সরাসরিভাবে হচ্ছে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আছে। আর এর সাথে আপনি ধরেন প্রত্যক্ষভাবে এখানে আপনার প্রত্যক্ষভাবে না হয় পরোক্ষভাবে যদি ইনডাইরেক্টলি যদি থাকেন, আপনি এর সাথে ব্যাংকিং আছে, ইন্স্যুরেন্স আছে, ট্রান্সপোর্টেশন আছে, আপনার এই লজিস্টিক্স আছে, ফ্রেট সার্ভিস আছে, শিপিং আছে, কত লোক আছে এখানে, প্রিন্টিং আছে, সবাই এটার সাথে ইনডিরেক্টলি এটার সাথে জড়িত আছে। তো এতগুলো লোকের সাথে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে আমরা প্রথমে বলছিলাম কিছুই হবে না, দুই আমরা ভাবছিলাম যে এখানে হচ্ছে ইলন মাস্ককে আমরা যে স্টারলিংকে এখানে দিয়ে দিলাম এতে বোধহয় আমরা কোনো সুবিধা হবে। ইলন মাস্ককে তো এখন ডোনাল্ড ট্রাম্প দুই চোখে দেখতে পারে না, এটা হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে এখানে আর কি চাইছে, এখানে কি ওরা কি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ওদেরকে আরো এখানে অংশীদার হিসেবে চাইছে, বা আমাদের কাছে আর কি ওদের যে কি রিকোয়ারমেন্ট নেগোসিয়েশন, এটার ব্যাপারে তো কোনো স্বচ্ছতা নেই। বাণিজ্য উপদেষ্টা কি বললেন? জি, উনি বললেন যে আপাতত এটা ডিসক্লোজ করা যাবে না। আমার মনে যতদূর, ইফ আই রিমেম্বার কারেক্টলি, হ্যাঁ হতে পারে যে এখন উনি হয়তো শব্দ চয়নটা ভুল, কি বলবো যে অনেক সময় যে ডিসকাশনের সময় কনফিডেন্সিয়াল কিছু আলোচনা হয় যেটা হয়তো শেয়ার করা যাবে না, কিন্তু দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী এমন কোনো পদক্ষেপ কোনো সরকার নিতে পারে না। এটা কিন্তু এটা খুব ক্লিয়ার, এটা হচ্ছে শেখ হাসিনার সরকারের কাছে কিন্তু দেখুন একটা ধোঁয়াশা সবসময় ছিল যে আমরা, এবং এটা ওপেনলি বলি যে ভারতীয় সরকারের কাছে উনি ক্ষমতায় টিকে থাকার জন্য কি কি জিনিস দিয়েছেন, যত না দিয়েছেন তার চেয়ে বেশি জল্পনা কল্পনা হয়েছে। কেন হয়েছে? কেন ওনারা সুযোগ করে দিয়েছেন, ভারতের নিয়ে সমালোচনা করতে পারবেন না, কেন ভারতের নিয়ে সমালোচনা করলে হচ্ছে যদি ভারত কুপিত হয়। এবং ঠিক তেমনি এখানে আমি যুক্তরাষ্ট্র হচ্ছে, আমি আবারও বলছি সুপার পাওয়ার, ওদের সাথে আমরা হচ্ছে যে রেশারেশি করে পারবো না, কিন্তু আমাদের কি কি জায়গায় যুক্তরাষ্ট্রের চাপটা আসছে এটার জন্য কি এটা সর্বদলীয় কমিটির কাছে ওরা গেছে, বিএনপি জামাত সবার সাথে কনসাল্ট করেছে, বা হচ্ছে সুশীল সমাজ তাদেরকে নিয়ে এসে এখানে এটা দেখুন, এটা দেশের এটা ন্যাশনাল ইমার্জেন্সি, জাপানের ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছে। জাপান হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের এখানে হচ্ছে মিত্র, স্ট্র্যাটেজিক অ্যালাই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, কিন্তু তারা হচ্ছে যে এখানে বলেছে, এবং যখন বলেছে যে যুক্তরাষ্ট্র তার শুল্কটা এখানে কমাবে না, এবং বলছে যে তোমাদের চালের বাজারে হচ্ছে যে তোমাদের ওখানে যে এখানে আমদানি আছে, আমদানি শুল্কটা আছে ওটা কমাতে হবে, তখন হচ্ছে যে তখন জাপানিজ প্রাইম মিনিস্টারকে বলেছে তুমি রিজাইন করো, কেন তুমি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তুমি এখানে আমাদের ডেলিভার করতে পারো নাই। এবং আমি তার জন্য আমি আরেকটা কথা বলবো যে দেখুন এনসিপিরও আমার একটা এখানে আমি বলবো যেখানে হচ্ছে যে এরা যদি ভবিষ্যতে যদি বড় নেতা হয়, আলহামদুলিল্লাহ, কপালে থাকলে আল্লাহ চাইলে হবে না কেন, কিন্তু দেশের এখন এত প্রান্তিক কালে এই এত বড় এখানে যে সংকট আছে, তখন যখন আমাদের শুল্কর ব্যাপারে এখানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে পুরো অর্থনীতি প্রভাবিত হতে পারে, আমাদের লাখ লাখ লোকের এখানে হচ্ছে পেশা যেখানে এখানে প্রভাবিত হতে পারে, তখন কি গোপালগঞ্জে ওই র্যালিটা করাটা কি যথার্থ ছিল নাকি না? শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।